উইদাউট ট্রুথফুলনেস আমরা ইমানের গল্প কেউ করতে পারবো? রোগী একটু চুপ করে, আপনারা যদি কথা বলেন খুব আগলি ব্যাপার, ওকে নিরা একটু বসো, বুঝানোর দরকার নেই। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা সত্যকে প্রকাশ করব। এখন সত্যটা প্রকাশ করার জন্য কেউ যদি বলে আমি তো তাহলে আমার জনপ্রিয়তা নষ্ট হবে, তাহলে সত্যটা প্রকাশ করেন না, ব্র্যান্ড ইয়োরসেলফ অ্যাজ এ লায়ার, আপনি মিথ্যাবাদী, এটাই বলেন যে আমি মিথ্যাবাদী, একটা সত্য বলার ক্ষমতা আমার নেই। এখন অনেকে বলে যে কোনো মিনিটের বিয়ে শাদী করে না, সালসুলাম নেই, সে সত্য কথা দিয়ে মরে যেতে পারবে, আমার তো বলতে হবে। আমাদেরকে আমি একটা মানতে পারি মোজাম্বিকের একজন সে যখন বিপ্লবের ডাকছে, তার 11টা বাচ্চা ছিল, সবাই বলছে যে তুমি যদি এটা করো আলটিমেটলি একটা জিনিস হতে পারে, পুরো পরিবার সহ তোমাকে মেরে ফেলা। সে সময় বলছিল আমার 11 সন্তান এবং আমার স্ত্রী এবং আমি টোটাল 13 জন, এই 13 জন যদি মোজাম্বিকের জন্য মারা যায়, স্বর্গ অথবা নরকের অস্তিত্ব যদি থাকে, তাহলে আমার কেন যেন মনে হয় আমরা 13 জন প্রথমে জান্নাতে যাব, স্বর্গে যাব। এখন আপনারা বলবেন এই মোজাম্বিকের এই নেতা শুধু মোজাম্বিকেই জন্মাইছে, বাংলাদেশে কেউ জন্মায় না। মোজাম্বিকের ওই নেতা আপনি না কেন? মোজাম্বিকের ওই নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহনওয়াজ না কেন? আজম ভাই না কেন? আমরা একটু সত্যতা বলি। আমাদের নবীজি বিদায় হজের সময় একটা কথা বলছে, আপনারা সবাই জানেন, এক খারাপ লোক আপনাদের কাছে কি জানেন, সত্যটাকে আপনারা লুকাবেন ওই সমাজে নিজেদেরকে অ্যাকোমোডেট করার জন্য। আপনারা জাহান্নামটা কি এই পৃথিবীতে মেনে নিয়েছেন, তাহলে আপনারা নামাজ পড়তে যান কেন? নামাজ পড়তে ওখানে গিয়ে বলেন কেন আল্লাহ আমাদের জান্নাতে নিয়ে আমার গুনাহ খাতা মাফ করুন? আপনারা তো মিথ্যাটা অলরেডি মেনে নিয়েছেন। আজকে আমরা এখানে এই জন্যই একত্র হই না যে আমি আপনাদেরকে জ্ঞান দেব, তা না, কিন্তু একটা কারণে আমরা এই অনুষ্ঠানটা করতেছি। টিটি রহমান, নিরু নীরা, নাজমুস সাকিব আমরা নতুনদেরকে একটু চিন্তিত, জায়গায় ঘুম থেকে একটু দাঁড়ান। আপনাদেরকে আমি একটা কথা বলি, সরফত বাবু এসে বলছে যে ভাই আপনার খারাপ লাগে না যে আপনি কোনো জায়গায় যান না? আসলে খারাপ লাগে না। নাজমুল হাসান পরিচয় সম্পাদক, উনি খুব ভালো করে এই কথাটা জানেন। বাংলাদেশের কমিউনিটিতে মঙ্গল শোভাযাত্রা নামক একটা বৈশাখী পালন করা হয়েছে। আমি এই মঙ্গল শোভাযাত্রাটা বিরুদ্ধে না, কিন্তু মঙ্গল শোভাযাত্রাটা পবিত্র রমজানের মধ্যে যখন করা হয়েছে, ডাইভার্সিটি প্লাজায় 2টা-3টার সময় লোকজন দাঁড়াইয়া একজন রোজাদারকে ডেকে বলে একটু পান্তায় দিস না। একজন মানুষ আমি খুঁজে পাই নাই আমার সাথে কোর্টে যাওয়া। আমি কোর্টে গেলাম, কেস করলাম। আপনি কি জানেন আমার বিরুদ্ধে 31 জন না 32 জন সাক্ষী গেছে, তার ভিতরে 29 জন ছিল মুসলমান। গিয়ে বলছে জ্যাকব মিল্টন যা বলছে এটা মিথ্যা কথা বলছে, আমাদের ধর্ম কোনো ক্ষতি দিতেছে না, আমরা মঙ্গল শোভাযাত্রা করব। এবং আমি যে কোর্টে গেলাম আমি ঠকলাম, আমি ঠকে বেরিয়ে আসি। তো একজন আমার জিজ্ঞাসা করছে জ্যাকব ভাই পাইলেন কি? আমি মনে মনে হাসি আর কইছি কি জানেন, কোর্টে আমি ঠকছি, কিন্তু শেষ বিচারের দিন
কোন একটা কারণে আপনারা যদি দেখেন আমারে জান্নাতে নিয়ে যাইতেছে, তো মনে রাখেন ওই যে আমি পড়ে গেছি, এই জন্যই আমারে জান্নাতে নিতেছে, কারণ আমি একটা সত্যকে লালন করার জন্য আমি পড়েছি। এই বিষয়টা নিয়ে পরে কথা বলি। আমি দুই তিনজন মানুষকে রিকগনাইজ না করলেই না। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃতুল্য একজন মানুষকে আমেরিকায় আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। উনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কিন্তু নীরবভাবে উনি কাজ করেন। He is none other than Dr. আবু হক। ডক্টর হক ভাই, আপনি এখানে এসেছেন, আমি অত্যন্ত অনুপ্রাণিত যে আপনি আমাদের এই ব্যস্ততার মধ্যে আপনি সময় করে এসেছেন। ডক্টর হক ভাই আমাদের এখানে হাজির হয়েছেন তার সত্য ব্যস্ততার মধ্যে। আমাদের কমিউনিটিতে ওনার বিচরণ প্রত্যেকটা জায়গায় আছে, উনি দৌড়দৌড়ি করেন, অনেকেরই উপকার করার জন্য এগিয়ে যান। অনেক সময় উপকার করতে পারেন, অনেক সময় করতে পারেন না, বাট মোস্ট অফ দ্য টাইম আমি শুনেছি এবং দেখেছি উনি উপকার করেন মানুষের বিপদে আপদে। ভদ্রলোক পাবলিক অফিসের জন্য উনি একবার রান করেছেন, চেষ্টা করেছেন আমাদের কমিউনিটিকে পজিটিভলি রিপ্রেজেন্ট করার জন্য। ইন দ্য ফিউচার হি উইল ডু দ্য সেম। এটা আমার বিশ্বাস, উনি যদি ঠিকমতো রান করেন, আমার মনে হয় হি ইজ সামওয়ান হু ডিজার্ভ টু গেট ইলেক্টেড টু সার্ভ বাংলাদেশি কমিউনিটি। অ্যান্ড এই ভদ্রলোক আর কেউ না, আমাদের এই সুপরিচিত শ্রদ্ধেয় বড় ভাই শাহনেওয়াজ। আমি কিছুক্ষণ আগে ডক্টর শওকত আলীকে বলেছি হি ইজ 27 আর শাহনেওয়াজ ভাই হি জাস্ট বিকাম 17। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো হাজী মোহাম্মদ ইসলাম আমাদের শো সম্পর্কে, আমাদের আজকের আয়োজন সম্পর্কে। হাজী ইসলাম, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনার কাছ থেকে আমি কিছু গালাগালি আশা করতেছি, যে আপনি অ্যাটলিস্ট বলবেন যে কমেন্টটা মোটা এবং অবহিত। নাগরিক টিভির সেঞ্চুরিতে নাজমুল সাকিব এবং জ্যাকব মিল্টনের এই শোতে আমরা জ্যাকব মিল্টন এবং নাজমুল সাকিবকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনারা অনেক টক শো দেখেছেন, সেখানে কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ জাতীয় পার্টির, তারা কেউ নিরপেক্ষ কথা বলে না। আমিও তেমন একটা টক শো দেখতাম না, আমি নিউ ইয়র্কের কিছু পত্র পত্রিকায় লেখালেখি করতাম। তো এই লেখাগুলি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশেরও কিছু লোকজন এগুলি করতে পায়। বাংলাদেশ থেকে আমাকে বলে, আপনি যে সমস্ত কথাবার্তাগুলি লেখেন ঠিক অনুরূপ কথাবার্তায় বলে একটা টক শোতে নাগরিক টিভিতে জ্যাকব মিল্টন নামে এক লোক, আপনি কি চিনেন? আমি বললাম যে না, আমি চিনি না। বলে যে আপনি ওই টক শোটা দেখেন এবং আপনি চেষ্টা করেন কোন টক শোতে আপনি কথা বলতে পারেন কিনা, তাহলে সারা দেশ, সারা দুনিয়াব্যাপী মানুষ দেখতে পাবে। তখন আমি চিন্তা করতে লাগলাম জ্যাকব মিল্টনের সাথে কিভাবে দেখা করা যায়। ঠিক হঠাৎ করে আমার হাতে একটা কাগজ এসে পড়ল, বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার হাসিনা শেখের এই নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার সাথে তার একটা বিয়ের সার্টিফিকেটটা। ওই সার্টিফিকেটটা দেখে আমি আমার সার্টিফিকেটটা দেখলাম।
দেখলাম যে একটু গড়বড় দেখা যায়। তখন আমি আমার ওয়াইফের সার্টিফিকেটটা দেখলাম যে আমারটা আমার ওয়াইফেরটা মিল আছে, কিন্তু হাসিনা শেখের মিল নাই। তখন আমি এই জ্যাকব মিল্টনকে খুঁজতে খুঁজতে যেয়ে পেলাম যে ভাই এই ব্যাপারটা তুলে ধরা যায় কিনা। তখন উনি বললেন যে তাহলে আসেন আমি আর আপনিই কথা বলি। এই সুবাদে জ্যাকব মিল্টনের সাথে আমার পরিচয়, এবং ওই থেকে আমি তার টকশোগুলি দেখতে শুরু করি। এবং বাংলাদেশ থেকেও আমাকে অত্যন্ত প্রশংসা করে যে আপনি একটা চমৎকার লোকের সাথে কথা বলতেছেন, যে লোকটা সত্য কথা বলে আপনি সেই সত্য কথা বলতে শুরু করেছেন। উপস্থিত অতিথিবৃন্দ, টকশো আধা ঘন্টা 1.5 ঘন্টার বেশি কোনো টকশো আমরা দেখতে পাই না, কিন্তু জ্যাকব মিল্টনের টকশো প্রায় 2 ঘন্টা। এটা একটা অসম্ভব ব্যাপার। প্রতিটা এপিসোড যদি 2 ঘন্টা করে চলে, তাহলে 100টা এপিসোডে কত ঘন্টা সে কথা বলেছে দেশ ও জাতির জন্য। হ্যাঁ, এখানে জ্যাকব মিল্টনের কিছু ইন্ডিয়া আগ্রাসনের ব্যাপারে কিছু কথাবার্তা বলেন। আমি মনে করি এই কথাটা বলে সে হাসিনাকে আরো স্পেস করে দিচ্ছে এই ইন্ডিয়াতে। কারণ বিরোধী দলের কোনো স্পেস থাকে না ইন্ডিয়াতে, হাসিনা তখন সেই জায়গাগুলি দখল করে নেয়। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে আমাদের শত্রু বাবা বর্ণ দেখলে হবে না, তাদেরকে আমাদের বন্ধু হিসাবে মেনে নিতে হবে। এই মনোভাব থাকা উচিত আমি মনে করি। তো সবশেষে জ্যাকব মিল্টনকে আবারও ধন্যবাদ জানাই। আজকে আমরা 100তম পর্বে উপস্থিত হয়েছি। আমরা আশা করি আগামীতে আমরা 250,000 পর্বে আপনার এই শোতে উন্নতি করব। ধন্যবাদ। হাজী ইসলাম, আপনার মন্তব্যের জন্য আমি কৃতজ্ঞ, এবং আপনি এখানে এসেছেন, ভাবি এখানে এসে আমি অত্যন্ত কৃতজ্ঞ। একটা কথা, ওনার একটা কথাকে আমি একটু রেসপন্ড করতে চাই। ওনার কথাকে আমি সবসময় চিন্তা করি, শ্রদ্ধার সাথে ওনার কথাগুলো আমি শুনি। সবসময় আমি একটা জিনিস দেখেছি ব্যক্তি জীবনে, বন্ধুত্ব করতে গেলে 2টা হাতের দরকার হয়। একটা হাত আসবে আর একটা হাত মিলবে, বন্ধুত্ব। ঠিক আছে? এখন উনি বলছে ইন্ডিয়াকে আমরা বন্ধুর মতো দেখব। ইন্ডিয়াকে আমরা বন্ধুর মতো যদি দেখি, ইন্ডিয়া কি করে বাংলাদেশের উপরে? আমার হাতের সাথে হাত দেয় না, এভাবে দেয়, আমার মাথার উপরে এইভাবে দেয়। ওইটা কি বন্ধুত্ব? এখন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম সাহেব যদি বলে নেন ভাই মাথার মধ্যে 2টা বাড়ি খাইয়ে বন্ধু বলে, না ভাই, কেন জানি আমার মনে হয় আমরা এটা অ্যাফোর্ড করি না। আমি জানি যে ইসলাম ভাই আমার এই মন্তব্য সাথে একমত হবে অথবা দ্বিমত হবে, বাট ইন দ্য ফিউচার মিনস আজকে যে কোনো একটা সময় আমি ওনাকে আবার ডাকবো, উনি যদি আমার এই কথাটাকে রিবাদ করে। কোন বন্ধু আমার মাথার উপরে থাপ্পড় লাগাবে এবং আমাকে ফ্লোরে ফেলায় দিবে, তারপরেও শুধু বলবো আমার বন্ধু আমার বন্ধু। ইংরেজিতে আমরা একটা কথা বলি, ইউ মেক মি ফুল ওয়ান্স, shame on you. You made me fool twice, shame on me. আমাদেরকে এটা রিকগনাইজ করতে হবে। এই মুহূর্তে আমি আমার আরেক শ্রদ্ধেয় ভাই, আমার বন্ধু, যাকে আমি রিকগনাইজ করতে চাই, উনি অসুস্থ ছিলেন, আমাদের মাঝে এইমাত্র এসে ঢুকেছেন, জনাব মঞ্জুরুল ইসলাম। আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে আপনি আমাদের মাঝে, আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমার আরেকজন বন্ধুপ্রবর শ্রদ্ধেয় মানুষ। উনি বাংলাদেশে USAID-তে কাজ করেছেন, এখানে কমিউনিটিতে অনেক লোকজনদেরকে উপকার করছেন, সবসময় করছেন। মিস্টার নজরুল ইসলাম গনি ভাই, আপনি যদি
আমাদের শো নিয়ে বা আমাদের কমিউনিটি ওয়ার্ক নিয়ে আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে স্ট্রেইট টক উইথ জ্যাকব মিল্টন আর নাগরিক টিভি এই ১৭তম পর্বের আজকে এই আয়োজনে উপস্থিত অনেক বিজ্ঞ ব্যক্তিবৃন্দ, আজকে আমাদের যিনি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু জ্যাকব মিল্টন, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং দুটি কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে এই স্ট্রেইট টক উইথ জ্যাকব মিল্টন আমি অনেকবারই দেখছি, অনেকগুলো শুধু আমি কথিত দেখছি এবং ওনার সাথে একটা টকশোতে আমি অংশগ্রহণ করেছিলাম। তো এই ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানে এক একটা স্টেপ করে যে ১০০তম পর্বে উপস্থিত হয়েছেন, এটা অনেক বড় একটা বিষয়। তার কারণ হলো এই টকশোটা অ্যাকচুয়ালি সাধারণ টকশোর মতো না। বিষয়টা হচ্ছে একটা রিস্ক, একটা চ্যালেঞ্জ, একটা ভবিষ্যৎ প্রত্যাশা এবং একটা মানে যেটা আমাদের অজানা, অথচ আমরা আসলে সেটার সেই উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো কিনা সেটাও আমরা জানি না, অথচ আমরা চালিয়ে যাচ্ছি আমাদের প্রাণের দাবি, আমাদের গণতন্ত্র, আমাদের ন্যায়, নীতি, নৈতিকতা। এই বিষয়গুলোকে সামনে রেখে যখন যে মানুষটা সত্য উপস্থাপনের জন্য এবং যারা এই সত্য উপস্থাপনের জন্য এই টকশোটা পরিচালনা করছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আমরা যারা গণতন্ত্রকামী মানুষ তাদের পক্ষ থেকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে আরেকটু বিষয় বলতে হয় যে জ্যাকব মিল্টন ভাইয়ের এই বিষয়গুলোর মধ্যে আমার কয়েকটা বিষয় একটু ব্যতিক্রম মনে হয়েছে। যেমন আমাদের পিলখানার যে ঘটনা, সেই ঘটনার এইখানে আমি দেখলাম না কেউ এটা নিয়ে কোনো কথা বলবে, বাট এটা ছিল আমাদের জাতীয় একটা গুরুত্বপূর্ণ কষ্টের বিষয়, যে বিষয়টা অন্য কেউ তুলে ধরেনি। আমি শুনেছি যে বিষয়গুলো আলোচনা হয়েছিল ইতিমধ্যে, যে উনি নিজেই স্বীকার করছেন যে এখানে বিভিন্ন ধরনের কটু কথা বলতে হচ্ছে এবং অনেকে বলে যে যদি এই কটু কথাগুলা বাদ যায় তাইলে হয়তো আরো অনেক জনপ্রিয়তা লাভ করতে পারেন। অ্যাকচুয়ালি উনি এটার উত্তর দিচ্ছেন ওনার দিক থেকেই। তো আমরা আশা করব যে এই ১০০তম পর্ব না ১০০০তম পর্বে উপনীত হইতে এবং আরো বেশি পরিমাণে তথ্য, উপাত্ত এবং সংশ্লিষ্ট যে বিষয়গুলা আসলে কেউ তুলে ধরে না, সেটা যেন এখানে উঠে আসে এবং সারা বিশ্বের ১০০ কোটি বাঙালির হৃদয়ে সেটা নাড়া জাগতে পারে, ১০০ কোটি বাঙালির হৃদয়ে কথা বলতে পারে। সেই উদ্দেশ্যকে, সেই প্রত্যাশাকে ধারণ করে, সেই প্রত্যাশা রেখেই আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমি কখনো বা টিটুর রহমান, সাকিব বা আমরা কখনো আমাদের অনুষ্ঠানে এই কথাটা বলি না, সাবস্ক্রাইবার্স, অর্থাৎ ইউটিউবে আমাদের সাবস্ক্রিপশন বাড়ো। কিন্তু আজকের আমি একটা রিকোয়েস্ট করব, যারা কষ্ট করে একটু বক্তব্য দিতে আসেন, আপনারা যদি হাততালিটা একটু জোরে দেন আমি খুশি হব। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর আবু হক, আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। ডক্টর আবু হক। Assalamualaikum. Good evening. I'm sorry I was not that ready to talk here. I was attending the wedding ceremony of my close friend from medical school who stayed in the same room for 5 years.
and I have to attend them and come here because I cannot ignore this as well. My younger brother is a very courageous, very honest. Some people say some things about him outside, but I personally know him about 10 years or more. Very honest, very dedicated, does not care for any personal interest, serves the community, wants the better future of our country and the democracy, which I also believe in, I want from my heart. As a physician and a busy person, I don't watch his talk show that much, but definitely anytime I get chance, I see it or from YouTube, I try to look at it, yes. I told him as well about sometimes the language, that my personal feeling, but the way he expressed, the way he hits the people or wants to get the attraction, that's his style. I know him, that's not his personality, that's not his in mind, or he does not represent anything in that kind of nature. I realize that he does that in his speech or in his talk show just to hit those kind of people, those who are doing that bad thing, nasty thing and criminal things for our beloved country. As I said, I was not very ready to do this speech. I have to go back to that wedding, they are waiting for me, but I wish the best of success of this talk show and hope it will be running for years and years and years. And I'm confident, I'm sure, I know this talk show is putting a lot of hope for the young generations and the people who love our country and want to see the true democracy. Thank you again for giving me the chance to talk here, and best of luck for my brother. Thank you. My brother Dr. Haq is really kind and very humble individual. He says good things about his little brother, but I'm not that good. Probably I'm also putting some extra pressure on his shoulder. Sometimes people goes to him and says, Dr. Haq, আপনার ভাইটা অত্যন্ত খারাপ, তার মুখ অত্যন্ত খারাপ, আমি জানি তার অপেক্ষা করতে হয় অনেক সময়, কি আর করার, কিছু করার নেই। এই পর্যায়ে আমি আমার বন্ধু প্রবর জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে আমি আহ্বান জানাবো আমাদের টক শো নিয়ে, আমাদের কমিউনিটি ওয়ার্ক নিয়ে আপনি যদি কিছু বলেন। মঞ্জুরুল ইসলাম সম্পর্কে আমি একটা কথা বলবো। উনি ফর্মার প্রেসিডেন্ট এরশাদ সাহেবের এপিএস হিসাবে অনেক দীর্ঘদিন কাজ করেছেন এবং আপনারা ওনাকে টেলিভিশনে দেখেছেন। উনি এরশাদ সাহেবের কি হয়েছিল শেষ কদিন এবং ওনাকে কি জন্য পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এটা নিয়ে উনি অনেকবার ব্যাখ্যা করেছেন। আমি ওনার এই এনকারেজমেন্ট, যে রিস্ক নিয়ে উনি এই কাজটা করেছেন, এর জন্য আমি আজকের বক্তব্যের শুরুতে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার কাছ থেকে আমাদের সম্পর্কেও ভালো খারাপ ওনার মুখ থেকে আমরা কিছু শুনব। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত জ্যাকব মিল্টন ভাইয়ের অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত কাছের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং আমি নিজেকে অনেকটা কি বলবো, অনেকটা আসলে গর্ববোধ করছি জ্যাকব মিল্টন ভাইয়ের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কিছু বলতে পারার জন্য। জ্যাকব মিল্টন ভাই বলেছেন, আমার পরিচয়টা হালকা করে কিছুটা বলেছেন। আমি হোসেন মোহাম্মদ এরশাদের এপিএস হিসেবে জয়েন করেছিলাম, পরবর্তীতে আমি প্রাইভেট সেক্রেটারি হিসেবে প্রমোশনও পেয়েছিলাম। উনি যখন বিরোধী দলের নেতা হলেন তখনও আমি ওনার অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছিলাম এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তার সাথে ছিলাম। জ্যাকব মিল্টন ভাই যে কাজগুলো করছেন, এটা এক ধরনের, অনেকে এটাকে বলার চেষ্টা করে যে উনি হয়তো নিজের স্বার্থে বা অন্য কোনো কারণে এই জিনিসগুলো করছেন, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখি, আমি যেটা উপলব্ধি করি, সেটা হলো উনি দেশপ্রেম থেকে করেন এই কাজগুলো, শুধুমাত্র দেশপ্রেম থেকে এই কাজগুলো উনি করেন। এবং আজকে যে অবস্থানে উনি এসেছেন, এটা অনেকের কাছে একটা ঈর্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জ্যাকব মিল্টন শততম পর্ব পালন করছেন। হয়তো সামনে কিছুদিন পরে আমরা সহস্রতম পর্বের কোন একটা অনুষ্ঠান উদযাপন করবো, ঠিক এভাবেই আরো বড়, আরো অন্যরকম একটা পরিসরে। আমাদের সবার উদ্দেশ্য আসলে একটাই, সেটা হলো যে বর্তমান যে স্বৈরাচার সরকার, এই সরকারকে উৎখাত করা, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের জনগণের শুধু ভোট নয় আরো অনেক ধরনের অধিকার বাংলাদেশের জনগণ হারিয়ে ফেলেছেন, সেই অধিকারকে ফিরিয়ে দেওয়া, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করাই জ্যাকব মিল্টন ভাই সহ আমাদের সবারই, এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই মনে প্রাণে এই জিনিসটা আমরা চাই। এখানে অনেকে বলার চেষ্টা করেছেন, যেহেতু জ্যাকব মিল্টন ভাই বিষয়টা বলেই ফেলেছেন, আমি ছোট্ট করে কথাটা আমি একটু বলতে চাই। এখানে অনেকে কথাটা বলার চেষ্টা করেছেন যে আমি হোসেন মোহাম্মদ এরশাদকে মেরে ফেলেছে শেখ হাসিনা। আমি মিল্টন ভাইয়ের ভাষায় বলি যে হাসিনা শেখ এরশাদ সাহেবকে মেরে ফেলেছেন। কিভাবে মেরে ফেলেছেন আমি একটা সাক্ষাৎকারে সব বলেছি। অনেকে বলার চেষ্টা করেছেন আমি আমেরিকাতে এসেছি আমেরিকাতে থাকার জন্য বা আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্য, পাসপোর্ট পাওয়ার জন্য, এটসেট্রা এটসেট্রা, অনেক কথা বলেছেন যে এইভাবে করেছি। আমার কথা হলো যে আমি ঘটনাটা কি বলেছি, আমার লাইফটাকে আমি কোন রিস্কের পর্যায়ে নিয়ে এসেছি। আমি আমেরিকাতে আজ থেকে আরো এক যুগ আগে থেকে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, অনেকবার এসেছি, অফিসিয়াল ভিজিটে এসেছি, ব্যক্তিগত ভিজিটে এসেছি। শেষ পর্যন্ত যখন দেখলাম এই হাসিনা শেখ নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এত সব কুকীর্তির সাথে জড়িত, এত সব ঘৃণিত কাজের সাথে জড়িত, যার একটা উদাহরণ আমি দিয়েছি, সেটা হলো এরশাদ সাহেবকে উনি স্লো পয়জনিং করে মেরে ফেলেছেন। অনেকে বলার চেষ্টা করেছেন যে আমি আমেরিকাতে অ্যাসাইলাম পাওয়ার জন্য কাজটা করেছি, সেটা তাদের মতো করে তারা বলেছে। আমি আমার যে কাজটা সেটা হলো শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এই স্বৈরাচার, এই খুনি, এই সরকারকে উৎখাত করে দেশের জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, সমস্ত অধিকার ফিরিয়ে দিয়ে আমরা আমাদের কাজের সব ধরনের যে কাজগুলো করছি সে কাজের প্রমাণ আমরা রেখে যেতে চাই কেন আমরা করেছি। জ্যাকব মিল্টন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করে আমরা যারা অনেক কিছু জানতাম না তাদেরকে অনেক কিছু জানার সুযোগ করে দেয়া এবং আমাকে এখানে কিছু বলতে দেওয়ার জন্য, বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওনার শততম পর্ব আমরা উদযাপন করেছি, পরবর্তীতে আমরা সহস্রতম পর্ব উদযাপন করব, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, আপনি খুব ভালো বলেছেন। একটা বিষয়, ইদানিং আমাদের কালচারালি আমাদের একটা দৈন্যতা আছে। ফর এক্সাম্পল, আমার শ্রদ্ধেয় বড় ভাই শওকত আলী, উনি ইকোনমিক্সের উপরে খুব ভালো জানেন এবং উনি শুধু ইকোনমিক্সের উপরেই জানেন না, উনি ইকোনমিক্সের থিওরিগুলোকে খুব ভালোভাবে উপস্থাপন করেন। এখন এটার দুইটা রিয়াকশন আছে। আমি যখন শুনি আমি চিন্তা করি what's an educator that I'm learning from him, এটা হচ্ছে একটা দিক। এখানে আরেকটা সেকেন্ড দিক আছে, সেটা কি জানেন? আমাদের জাতিগতভাবে একটা ইগনোরেন্স। আমরা কি বলবো জানেন? পণ্ডিতি দেখাইতে আসছে। এখন এই পণ্ডিতি দেখাইতে আসছে, এদের সংখ্যাটা এত বেশি, যার জন্য কি হয় জানেন? বাংলাদেশ থেকে জিপিএ 4.855 পেয়ে আমেরিকা বা ইউরোপে গিয়ে অ্যাডমিশন টেস্টে ফেল করে। এরা কোন গোষ্ঠী জানেন তো? ওই যে ডক্টর শওকত আলী শিখাইছে, ওইটা শুনে বলছে পণ্ডিতি দেখে।
এরা হচ্ছে ওই গ্রুপে। এখন একটা সাবজেক্ট আছে, শওকত আলীর কাজ করছে, আমাদেরকে সচেতন করছে যে ইকোনমি এভাবে যাবে। উনি ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে বহুবার কথা বলেছে, আমরা বুঝি না, এটা আমাদের ব্যর্থতা। আর ওনার সফলতা হলো উনি নিজে শিক্ষিত মানুষ, উনি বিষয়টা জানেন, উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি আপনাদেরকে জ্ঞান দেব না, কিন্তু একটা কথা বলবো, আমি যে বিষয়টা জানি না, অন্য একজন মানুষ যদি ওই বিষয়টা ভালো জানে, তাকে অসম্মান করে যে পণ্ডিতি করতে আসছে, এই ইংরেজি ফুটায়, ইকোনমি ফুটায়, এ ধরনের কথাবার্তা বলা থেকে আমাদেরকে একটু দূরে থাকা উচিত। আমরা যেন একটু দূরে থাকি। আমি মঞ্জুরুল ইসলামের একটা কথা আপনারা দেখেছেন কতটা পেইনফুল। উনি এক যুগ আগে এসে আমেরিকায়, উনি এরশাদ সাহেবের সাথে এর আগেও এসেছিলেন, উনি থেকে যেতে পারতেন, গ্রেড কার্ড করতে পারতেন ওনার উপস্থিতি, অনেক কিছু করতে পারতেন। জীবনের উপরে ঝুঁকি নিয়ে উনি দেশে গেছেন, বউ বাচ্চা নিয়ে রিস্কের মধ্যে থেকেছেন, তারপরে এসেছেন, কাজ করেছেন। আমরা এখন কি বলি জানেন? আরে এখন উনি তো ইন্টারভিউ দিতেছে গ্রিন কার্ড পাওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে, উনি যদি গ্রিন কার্ড পাওয়ার জন্য করে, উনি কি আমার আপনার প্লেটের ভাত নিচ্ছে? আমরা একটা মিন কি করে হয়ে জাতি হিসাবে, এনিওয়ে আমরা হই, কি করা কষ্টের কথা। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আমাদের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যাকে আমি ভাই হিসাবে জানি। উনি 2 দিন আগে বা 5-7 দিন আগে আমাকে একটা কথা বলছিল। সে কথাটা কি জানেন? বলছে, ভাই আপনার সাথে আমার ঝগড়া হবে না। আমি বলছি কেন? বলছে, আপনার আর আমার ট্রেড আলাদা, আর আমি আর আপনি যতই কথা বলি, দেখা যায় আমি আর আপনি সব জায়গায় একত্র হয়ে যাই, একমত হই। আমাদের কমিউনিটিতে সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? শাহনওয়াজের 2টা টাকা হয়েছে, আমরা একে নিয়ে চক্ষু টাকানোর কথা বলবো, কিন্তু এটা কেউ বলবো না বেচারা স্ট্রাগল করে সফল হয়েছে, দোয়া করি আল্লাহ যেন তাকে আরো সফলতা দেয়। আমরা এই কথাটা বলতে চাই। এ পর্যায়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহনওয়াজ, ওনাকে আমন্ত্রণ জানাবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। Distinguished guests, ladies and gentlemen, good evening. Assalamu alaikum. আমাদের এই জাগো ভাই টেলিভিশন চ্যানেলে স্বাগতম উপস্থিতি শুরুতে জানাই, এবং সকলেই তো দোয়া করে গেছেন, কেউ বলেছেন 100 বছর, কেউ বলেছেন 500 বছর। ঠিক আছে, আমরা চাই যে দিন দিনের উন্নতি। তবে জাগো ভাই কেবল বলে গেলেন যে জাগো ভাইয়ের সাথে সবসময় আমি একমত প্রকাশ করি, পোষণ করি, কিন্তু কখনো একমত পোষণ করি না। একটা বিষয়ে কেবল উনি বলে গেলেন যে ফিঙ্গারিং করার যে কথাটা উনি বলে গেলেন, যে সমাজে অনেক বেশি লোক ফিঙ্গারিং করে, কিন্তু আসলে সমাজে কিন্তু বেশি লোক ফিঙ্গারিং করে না, সমাজে লিমিটেড কয়েকজন লোক ফিঙ্গারিং করে। কারণ ফিঙ্গারিং করার পেছনে কয়েকটা রিজন থাকে। যে রিজন হলো যে আমি ওই জায়গায় যেতে পারলাম না, বা আমি ওনাকে ধরতে পারলাম না, বা ওনার অবস্থানে আমি আসিনি, সেই কারণেই তারা ফিঙ্গারিং গুলো করেন। আসলে বিষয়টা আমি কিন্তু টোটালি কোনো নন পলিটিক্যাল ব্যক্তি, আমি কোনো পলিটিক্স করি না, কোনো রাজনীতি করি না, বিএনপি আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত নেই। আমি সম্পূর্ণ একজন ব্যবসায়ী। জাগো ভাইয়ের সাথে আমি কতগুলো বিষয়ে সম্পূর্ণভাবে একমত হই। কেন একমত হই? কিছু লোক আছেন যারা সামান্যতম কমিউনিটির ভালো চান না, একেবারেই কমিউনিটির কোনো ভালো চান না, এবং আবার নিজেদেরকে দাবি করেন যে তারা অতিরিক্ত শিক্ষিত লোক এবং অনেক নলেজেবল লোক। তাহলে শিক্ষিত এবং নলেজেবল লোক যদি হয়, তা আমাদের সবাই তো চাবে যে আমাদের কমিউনিটির উন্নতি হোক। আজকে আমাদের কমিউনিটির জন্যই আজকে আমরা দেখা যায় যে বলছি যে বাংলা ভাষাকে আমরা চালু করতে পেরেছি। আজকে আমরা এটা এয়ারপোর্টে গেলে দেখি যে বাংলায় লেখা আছে, ভোট সেন্টারে লেখা আছে এইদিকে ভোট দিন, বিভিন্ন জায়গায় ভোট পত্রে বিভিন্ন পত্রে এখন বাংলায় লেখা হচ্ছে। এটা কাদের অবদান? আপনাদের অবদান। আমরা যারা বাঙালি আছি সবাই মিলে আমরা বিভিন্ন ইলেক্টেড অফিসিয়ালদের সাথে আন্দোলন করেছি, কথা বলেছি। এর পূর্বে আমরা ইলেক্টেড অফিসিয়াল দেখলে আমরা বলতাম যে আসেন মাত্র তারা একটা আমাদের পরে আমার কোনো চাওয়া পাওনা ছিল না। যার কারণে আমরা চাই যে সবাই ঐক্যভাবে উঠে আসুক।
কথা বলতে গেলে কথার মাঝে দুই একটা শব্দ এদিক ওদিক হয়, সে ক্যারেক্টার। আমার বলছেন যে অনেকে বলছেন জাকব ভাইকে বলা হয়েছে যে জাকব ভাই মাঝে মাঝে দুই একটা অসফল কথা বলে ফেলে। আসলে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জিনিস নিয়ে তখন কন্ট্রোল হারায় ফেলেন বলেই উনি অসফল কথা বলেন। ইচ্ছে করে অসফল কথা কেউ কাউকে বলেন না। আমাদের আমেরিকায় দেখবেন একটা শব্দ সবসময় এফ ওয়ার্ড ব্যবহার করে যাচ্ছে সবাই, ইচ্ছা করে বলতেছেন না, দিস কালচার হয়ে গেছে, বলে যাচ্ছে। এরকম আমাদের কিছু লোক আছে এই সোসাইটিতে যারা সবসময় আপনাকে লেগ পুলিং করবে, পা ধরে টেনে নিয়ে আসবে যে কোথাও যেন উঠতে না পারেন, এবং অলওয়েজ ফিঙ্গারিং করবে। কেন করবেন? যে উনি ওই জায়গাটায় যেতে পারছেন না, এই একটা জিনিস। সে কারণে আমাদের এটা হচ্ছে, কিছু করার না আমাদের। আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব। আমরা চাই সকলের ভালো হোক, আমরা সুন্দরভাবে থাকি, বন্ধুত্ব সহকারে থাকি, ঐক্যভাবে থাকি। তাতে হবে কি, আমাদের টোটাল কমিউনিটি উন্নয়ন হবে। আজকে কমিউনিটিকে কাউন্ট করছে, কালকে তারা আমাদেরকে আরো বেশি কাউন্ট করবে। একটা দিন দেখা গেছে ইলেক্টেড অফিসিয়ালরা আসতেন, আমরা তাদের পাশে ছবি তুলে সুন্দরভাবে জড়ে দিতাম। এখন দেখা যাচ্ছে যে না, ইলেক্টেড অফিসিয়ালরা আমাদের কাছে আসেন এবং আমাদের কমিউনিটি নিয়ে কথা বলেন এবং আমাদের কমিউনিটির উন্নয়ন নিয়ে কথা বলেন। তারা বলেন যে এই কমিউনিটি আস্তে আস্তে এগিয়ে আসবে, এবং এগিয়ে আসছে হচ্ছে কিভাবে? আপনাদের জন্য। তো ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শাহনাজ ভাই খুবই সুন্দর কথা বলেছেন, কিন্তু শাহনাজ ভাইয়ের একটা কথাকে আমি একটু এলাবোরেট করি। আমিও বিশ্বাস করতে চাই যে আমাদের কমিউনিটিতে ফিঙ্গারিং করা লোকজনের সংখ্যা কম। আমি আসলে কথাটাকে বিশ্বাস করতে চাই। আমি ওনার কথাটা কি বিশ্বাস করতে চাই যে আমরা যারা আছি কমিউনিটিতে এর ম্যাক্সিমাম ভালো মানুষ, কিন্তু সমস্যা একটা জায়গায়। আমরা কি করে খুঁজে বের করব যারা শাহনাজ ভাইয়ের সামনে বসে বলবে আপনি তো ফেরেশতা, ওখানে এক কাপ চা খেয়ে বাইরে নামার সাথে সাথে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে আমার অফিসে আসে। আমরা এখন কাকে বলবো? যাই হোক, এটা নিয়ে আর আমরা কথা না বলি। আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে 2-3 জন মানুষ আমাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা নিয়ে কিছু বাণী দিয়েছে। একজন একটা কথা বলেছে, তার কথাটাকে উনি আমাকে রিকোয়েস্ট করেছে একটু পড়ে শোনাতে হবে আপনাদেরকে, কারণ উনি পারেননি রেকর্ড করে আমাকে এই জিনিসটা পাঠাতে। উনি বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট, সাবেক ভিপি নুরুল হক নূর। উনি আমাকে লিখেছে, টেক্সটে লিখেছে যে শ্রদ্ধেয় জেকব ভাই, আমি খুব গিল্টি ফিল করছি যে আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বা অডিওর মাধ্যমে আমি কিছু বলতে পারলাম না। এখন রাত 3:35, ঈদের পর সবে মাত্র ঢাকায় এসেছি। স্ট্যান্ড বাসায় নাই, হেডফোন খুঁজে পাচ্ছি না। আপনি যদি চান আমি একটা ভিডিও তৈরি করে আগামীকালকে আপনাদেরকে পাঠাবো। আমি আপনার উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আপনি, টিটু ভাই এবং সাকিব, আপনাদের চলা আরো 1000তম এপিসোডে গিয়ে পৌঁছাক, আমরা এই দোয়া করি। এটা ওনার কথা, নুরুল হক নূরের কথা। এবার আমি আরেকজনের একটা কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি, আপনারা স্ক্রিনে হয়তো দেখবেন।